নিপন, নিপন স্যার বা নিপন দা নামে পরিচিত। আমি মূলত পিছিয়ে পড়া ছাত্রদের জন্য, ছাত্র বা ছাত্রীদের জন্য যারা ইংলিশে খুব কাঁচা, তাদের জন্য আমি আমার চ্যানেলটা খুলেছি এবং এই চ্যানেলের যে মূল বিষয়বস্তু সেটি কিন্তু শুধুমাত্র পিছিয়ে পড়া বা যারা ইংলিশে দুর্বল, ইংলিশ যারা বলতে পারে না বা লিখতে পারে না বা ভয়ে পিছিয়ে যায়, পরীক্ষায় কম নাম্বার পায়, সে চাকরি পরীক্ষা হোক বা স্কুলের পরীক্ষা হোক, সেক্ষেত্রে কিন্তু আমি এই যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলের মাধ্যমে তাদেরকে সহজভাবে, একদম সহজ এবং সাধারণভাবে শর্টকাট, কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট আমি মেনটেন করব, সেটি মেনটেন করে আমি কিন্তু ক্লাস নেব এবং শেখানোর চেষ্টা করব। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, ঠিক আছে? আর চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আজকে আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে বা ইংরেজি পড়ার ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় আমরা জানব। সেই সাধারণ বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু আমাদের কাজে লাগতে পারে এবং সেই জানাগুলো কিন্তু অবশ্যই জরুরি। তো প্রথম যে বিষয়টি আমরা আজকে ক্লাসে শিখব সেটি কিন্তু হলো বাক্য। বাক্য কি? বাক্য কি এটি বলতে গেলে আমাদের প্রথমে শিখতে হবে বর্ণ। বর্ণ বা লেটার, ইংলিশে যাকে বলে লেটার, বা যার আরেকটি নাম হচ্ছে অক্ষর। তো আমরা প্রথমে শিখব কি? বর্ণ, যার অপর নাম অক্ষর, যার ইংরেজি নাম লেটার। আমরা মুখ দিয়ে যা বলি, যা আমরা মুখ দিয়ে প্রকাশ করি, সেগুলো কিন্তু কিছু কিছু শব্দ যার অর্থ আছে। প্রত্যেকটার অর্থের বলতে গেলে যে শব্দগুলো উচ্চারণ করা হয় তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক একটা অক্ষর বা বর্ণ, বা যেটাকে আমরা ইংলিশে লেটার বলি। তো লেটার, আমরা ছোটবেলায় লেটার শিখেছি, ইংলিশে লেটার শিখেছি। ইংলিশে লেটার কি কি শিখেছি আমরা? এ, বি, সি, ডি, ই, এগুলো ইংরেজিতে আমরা লেটার শিখেছি। বাংলায় যে বর্ণ বা অক্ষর সেটি বলতে কি বোঝায়? অ, আ, অশ্বই বা ক, খ, গ, ঘ ইত্যাদি। তাহলে বর্ণ বা অক্ষর হলো বাংলায় যেটি বর্ণ বা অক্ষর সেটি অ, আ, হ্রস্বই, ক, খ, গ, ঘ, এবং ইংরেজিতে সেটি কিন্তু লেটার, যেটি হচ্ছে এ, বি, সি, ডি, ই। বুঝে গেলে কি বললাম? এইবার এই শব্দগুলো, এই যে অক্ষরগুলো বা বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, এদেরকে যদি আমরা পাশাপাশি বসাই বা বাংলা অক্ষর বা বর্ণকে যদি পাশাপাশি বসাই তাহলে কিন্তু এক একটা শব্দ তৈরি হবে। শব্দ যেমন আ যুক্ত ম, আ একটা বর্ণ বা অক্ষর, ম একটা বর্ণ বা অক্ষর। আ হচ্ছে স্বরবর্ণ, আর ক, খ, গ, ঘ যেগুলো সেগুলো থেকে আমি ম নিয়েছি, সেটা কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ এদেরকে মিলিয়ে কিন্তু আমরা তৈরি করবো একটা নতুন শব্দ যার অর্থ আছে। তাহলে আর মতে কি হলো? আম। আম মানে কি? সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ছবি যেটা আমরা মনে করতে পারি যে আম মানে এমন দেখতে একটা বিষয়বস্তু। তাহলে যখন কোনো বর্ণ বা অক্ষর, একাধিক বর্ণ বা অক্ষর যখন একসাথে পাশাপাশি বসে একটি অর্থ তৈরি করে, সেটি কিন্তু একটা শব্দ হয়। তাহলে আম একটা কি হলো? একটা শব্দ, বা যদি এটা ইংলিশে বলি তাহলে এটা কি হবে? ওয়ার্ড। বুঝে গেল কি বললাম? তাহলে আম একটি শব্দ বা ওয়ার্ড হলো, এবং যার ইংরেজি কিন্তু যদি আমরা বলি ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোতে কি কি আছে? এম একটা লেটার, এ একটা লেটার, এন একটা লেটার, জি একটা লেটার, ও একটা লেটার। তো একাধিক লেটার পাশাপাশি বসে কিন্তু আম বা ম্যাঙ্গো নামক শব্দটা তৈরি করেছে। এবার এই একাধিক যে শব্দগুলো হলো বা একাধিক যে শব্দগুলো আমরা পেলাম, এই শব্দগুলো যখন আমরা পাশাপাশি বসাবো, বসে একটা বাক্য রচনা করবো, পাশাপাশি বসিয়ে যেই বসাবো তখন সঙ্গে সঙ্গে কিন্তু একটা বাক্য তৈরি হবে, এবং সেই বাক্যকে যার ইংলিশে কিন্তু আমরা বলি সেন্টেন্স। ওকে,
তাহলে সেন্টেন্স কি? একাধিক শব্দ পাশাপাশি বসে কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি হয়। আমি আম খাই। আমি আম খাই। এখানে আ, ম, খ, হর্ষ এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা অক্ষর বা বর্ণ। এরা কিন্তু পাশাপাশি বসে একটি বাক্য তৈরি করেছে এবং সেই বাক্যটা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারছে। তাহলে বাক্যর মাধ্যমে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। শব্দের মাধ্যমে পারি, কিন্তু বাক্যর মাধ্যমে কিন্তু আমরা ব্যাপক অর্থে পারি, মানে বিস্তারিতভাবে বোঝাতে পারি। তো এই যে বাক্যটি হলো, এটিকে বাংলায় আমরা বলছি বাক্য। এটিকে যখন আমরা ইংরেজিতে লিখবো আই ইট ম্যাঙ্গো, তখন কিন্তু এটা হয়ে যাবে সেন্টেন্স। বোঝা গেল? তাহলে সেন্টেন্স কি? সেখানে দেখো আই একটা অক্ষর, ই, এ, টি, এম, এ, এন, জি, ও, এই প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু লেটার, এবং এই যে তিনটে লেটার একসাথে মিলিত হয়ে খাওয়া একটি শব্দ তৈরি করেছে, ম্যাঙ্গো একটি শব্দ তৈরি করেছে, আই মানে আমি নিজের শব্দ তৈরি করেছে। তো এইভাবে কিন্তু আমরা বাক্য এবং সেন্টেন্স সম্বন্ধে কিন্তু প্রাথমিক যে জ্ঞান সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম বা শিখতে পারলাম। আমরা শিখতে পারলাম বাক্য কিভাবে তৈরি হয়, আমরা শিখতে পারলাম সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। এবার আমরা এদের স্ট্রাকচার বা গঠনটা একটু দেখি। বাংলায় যাকে আমরা বাক্য বলছি, বাংলাতে কোনো বাক্য থাকলে বাংলা বাক্যের ক্ষেত্রে প্রথমে কে বসে? কর্তা, তারপরে কে বসে? কর্ম, এবং শেষে কে বসে? ক্রিয়া। অর্থাৎ বাংলা বাক্যে প্রথমে কর্তা বসে, তারপর বসে কর্ম এবং শেষে বসে ক্রিয়া। এটি যদি ইংলিশে হয়, ইংলিশে যাকে আমরা সেন্টেন্স বলছি, এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কে বসবে? সাবজেক্ট, যার বাংলা হলো কর্তা, তারপরে বসবে ভার্ব, যার বাংলা হলো ক্রিয়া, এবং শেষে কিন্তু বসছে কর্ম। শেষে কিন্তু বসছে কর্ম বা অবজেক্ট। কর্ম বা অবজেক্ট। বাংলাতে সবসময় ক্রিয়া শেষে থাকে। আমরা যখন সাজাবো, বাক্য সাজানো যখন আমরা শিখবো, সেখানে আমরা দেখতে পারবো যে সবসময় কিন্তু ক্রিয়া শেষে থাকে, যাকে দেখে আমরা টেন্স চিনতে পারি। এবং সেটিকে যখন আমরা, এই বাক্যটিকে যখন আমরা ইংরেজিতে লিখবো, তখন প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে যে ক্রিয়াটা সে নিজে ভার্ব, যাকে ইংলিশে ভার্ব বলে, সেটা পরে আসবে, এবং শেষে কিন্তু অবজেক্ট চলে যাবে। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু ইংরেজিতে বাক্য লিখতে হয়। এবং এই জায়গাটায় যদি কোনো গন্ডগোল হয়, বিশেষ করে এই জায়গা, এই ঘরটায়, তাহলে এখানে ঘর কটা পেলাম? তিনটে ঘর। সাবজেক্টের একটা ঘর, ভার্বের একটা ঘর, আর অবজেক্টের একটা ঘর। এই তিনটে ঘর সম্বন্ধে কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে এবং জানতে হবে। বাংলাতে ঠিক একইভাবে তিনটে ঘর আছে, দেখো, একটা, দুটো, তিনটে। এই তিনটে ঘরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই ভার্বের ঘর। এই ভার্বের ঘরে কিন্তু ম্যাক্সিমাম বা বেশিরভাগ ভুল হয়, এবং এইখানে কিন্তু আমরা বেশিরভাগ ভুল করার জন্য নাম্বার কম পাই, যাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে, জানতে হবে। সেই জন্য কিন্তু টেন্স ভালো করে জানতে হবে। ঠিক আছে? তো চলো আমরা পরের ক্লাসে যাই। ইংরেজিতে সেন্টেন্সের যে প্রাথমিক কিছু যে ভাগগুলো দেখলাম, সেই ভাগগুলোকে আরেকটু গভীরভাবে আমরা একটু দেখব। সেন্টেন্সের যে সাবজেক্টের ঘর আমি বলেছিলাম, সাবজেক্টের ঘর, তারপরে ছিল ভার্বের ঘর, এবং শেষে ছিল অবজেক্টের ঘর। একটি ইংরেজি বাক্যতে সেন্টেন্সের সাবজেক্টের ঘর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। তাহলে অবজেক্ট মানে কর্ম, এটি আমরা জেনেছি। এখানে আমরা শিখবো এবার প্রেডিকেট। কাকে প্রেডিকেট বা উদ্দেশ্য বা বিধেয় বলে? প্রেডিকেট শব্দটি
কোথা থেকে শুরু হয়? সাবজেক্টকে বাদ দিয়ে, একটা ইংরেজি বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে ভার্ব থেকে বাকি যত অংশ থাকে, ভার্ব থেকে বাকি যত অংশ থাকবে সেই অংশটিকে আমরা কি বলবো? প্রেডিকেট বলবো। সেই অংশটিকে আমরা প্রেডিকেট বা বিধেয় অংশ বলবো, উদ্দেশ্য বা বিধেয়। ঠিক আছে, তাহলে সাবজেক্টের থেকে বাকি অংশটিকে আমরা যখন প্রেডিকেট বলছি, সেক্ষেত্রে কিন্তু ভার্ব করছে, অবজেক্ট করছে, এবং আরেকটি অংশ যেটি আমরা কিন্তু প্রায় ইংরেজি বাক্য করতে গেলে দেখতে পাই, সেটি হচ্ছে রিমেইনিং পার্ট। সেটিকে কিন্তু বলে রিমেইনিং পার্ট। এই রিমেইনিং পার্ট কি? রিমেইনিং পার্ট, এই রিমেইনিং পার্টটি সাধারণত যেটি হয় প্রিপজিশন থেকে তার পরবর্তী যে অংশগুলি বসে যায় তাকে কিন্তু রিমেইনিং পার্ট বলে। রিমেইনিং পার্টের বাংলা হচ্ছে অবশিষ্ট অংশ। অর্থাৎ একটি ভার্বের পর যে মূল অবজেক্ট বসে যায়, একটি ভার্বের পর যে মূল অবজেক্ট বসে যায়, এই মূল অবজেক্টের পর প্রিপজিশন থেকে যে অংশগুলো থাকে বা অন্য কিছু যে থাকবে, সেটা যে কোনো কিছু হতে পারে, অ্যাডভার্বিয়াল বা সামথিং, যে কোনো কিছু হতে পারে, সেগুলোকে কিন্তু আমরা রিমেইনিং বা অবশিষ্ট অংশ বলবো, এবং যার কিন্তু বাক্যে কোনো গুরুত্ব নেই। অর্থাৎ তাকে শেষে বসানো বাক্যে কাজ হবে, তাকে যদি আমরা পূর্বে বসাই সেও কিন্তু একই হবে। যদি রিমেইনিং পার্ট অর্থাৎ প্রিপজিশন থেকে যে বাকি অংশ সেটাকে যদি শেষে বসাই, সেক্ষেত্রে বাক্য ওটাতে শেষ হচ্ছে, কিন্তু সেই অংশটিকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তাহলে কিন্তু ওদের পর আগে একটি কমা দিতে হবে। এই অংশটুকু বসানোর পর আগে একটি কমা দিতে হবে, তারপরে কিন্তু আমরা রিমেইনিং পার্ট লিখতে পারবো। আমরা একটি উদাহরণ সাহায্যে দেখিনি কি করে বাক্যের যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং রিমেইনিং পার্টটি বসে। দেখো, এই যে প্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড। ওকে, তো এখানে সাবজেক্টকে, সাবজেক্টের ঘর কিন্তু হি, ভার্বের ঘরকে, ভার্বের ঘর কিন্তু এখানে প্লেস, অবজেক্টের ঘরকে, অবজেক্টের ঘর কিন্তু এখানে ক্রিকেট, এবং যে রিমেইনিং পার্ট, আবার বলছি রিমেইনিং পার্ট সাধারণত প্রিপজিশন দিয়ে শুরু হয়। তো এই যে প্রিপজিশন থেকে যে বাকি অংশটা এখানে দেখতে পাচ্ছি সেটাকে বলবো কিন্তু আমরা রিমেইনিং পার্ট। ওকে, এবার এই রিমেইনিং পার্টটি কিন্তু এই বাক্যের শেষে বসেছে, একদম শেষে বসেছে। এবার এই অংশটিকে যদি আমরা প্রথমে বসাই, এই অংশটিকে যদি আমরা প্রথমে নিয়ে আসি, তাহলে কিন্তু ওটাই বড় ক্যাপিটাল লেটারে শুরু হলো, ইন দ্য ফিল্ড, একটা কমা দিলাম, দিয়ে এবার এই হি থেকে যে ক্রিকেট পর্যন্ত যেটি বাকি ছিল সেটা কিন্তু এখানে বসে গেছে। সেক্ষেত্রে কিন্তু ছোট হাতের দিয়ে শুরু, মানে বাক্য শুরু হয়ে গেছে ইন থেকে, সুতরাং এখানে ক্যাপিটাল লেটার, বাদ বাকি সমস্তটি কিন্তু ছোট হাতে, যেমন যেখানে ছোট হাতের দরকার সেখানে কিন্তু বসে গেছে। তাহলে বোঝা গেল, তাহলে এটা কিন্তু রিমেইনিং পার্ট বাক্যের শুরুতে, এবং এই রিমেইনিং পার্ট কিন্তু বাক্যের শেষে। বোঝা গেল তাহলে রিমেইনিং পার্ট কোথায় কোথায় বসে। এবার আমরা শিখবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ঘরে অবজেক্ট সম্বন্ধে আমরা একটু জানবো। এই অবজেক্ট কিন্তু আমাদের খুব কাজে লাগবে, বিশেষ করে ভয়েস চেঞ্জ করার সময়, মানে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস করার সময় আমাদের কিন্তু এই অবজেক্টটা কিন্তু অবশ্যই লাগবে, এবং অবজেক্টের উপর কিন্তু অনেক এরর কারেকশন বা গ্রামার কিন্তু আছে। তো প্রথমে দেখি অবজেক্টের বাংলা কি? কর্ম। কর্ম আর ক্রিয়া কিন্তু এক নয়। কর্ম হচ্ছে ক্রিয়াটা কি, ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি করে, ওই কি দিয়ে যে উত্তরটা বেরোলো সেটা কিন্তু অবজেক্ট হয়, সেটা কিন্তু অবজেক্ট হয়। অর্থাৎ অবজেক্টের মধ্যে আমরা কিন্তু দুটো জিনিস দেখতে পাবো। এক, অবজেক্ট কিন্তু দু প্রকারের, এক ডিরেক্ট অবজেক্ট এবং দুই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি? যার বাংলা হচ্ছে প্রত্যক্ষ, এবং ইনডিরেক্ট অবজেক্টে যার বাংলা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ কারা হয়? প্রত্যক্ষকে মনে রাখবে, প্রত্যক্ষ হচ্ছে সমস্ত বস্তুবাচক নাম, অর্থাৎ নাউন, সমস্ত বস্তুবাচক যে নাউন সেগুলো কিন্তু ডিরেক্ট অবজেক্ট হয়, এবং সমস্ত প্রাণীবাচক নাউন বা প্রোনাউন,
ঠিক আছে, নাউন বা প্রোনাউন। এক্ষেত্রেও কিন্তু প্রোনাউন না, বস্তুর যে প্রোনাউন সেটা কিন্তু বসতে পারে। ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট, এখানে কিন্তু শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বসবে, এখানে কিন্তু অন্য কেউ বসতে পারবে না। অর্থাৎ আমি যদি ডিরেক্ট অবজেক্ট কি, যদি প্রশ্ন করি অবজেক্টটা অ্যাকচুয়ালি কি, অবজেক্টে কিন্তু একটি নাউন এবং বা প্রোনাউন, এরা কখনো একা বসে বা এরা কখনো একসাথে বসে। তো অবজেক্টের ঘরে শুধুমাত্র আমরা নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কিছু কিন্তু পাবো না। এবার আমরা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট সম্বন্ধে জানবো, কিভাবে এদেরকে বাক্যে প্রয়োগ করা হয় এবং কি কি ভুল হয়। প্রথমে বলি, ডিরেক্ট অবজেক্ট যেহেতু যে কোনো বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের পর মূলত ডিরেক্ট অবজেক্ট কিন্তু বসাতে পারি, যেহেতু সরাসরি ভার্বের সাথে তার সরাসরি যোগাযোগ আছে। ডিরেক্ট মানে যেহেতু সরাসরি, সেক্ষেত্রে ভার্বের সাথে সরাসরি যোগাযোগ আছে বলে একটি ডিরেক্ট অবজেক্টকে বা বস্তুবাচক অবজেক্টকে কিন্তু আমরা সরাসরি বসাতে পারছি বা বসতে পারছি। কিন্তু একটি ইনডিরেক্ট অবজেক্ট যদি একই বাক্যে বসে, যেমন এই বাক্যটায় হি গেভ হিম, এর কিন্তু কোনো মানে আসছে না, কোনো অর্থ নিতে পারছে না। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারবো যে ডিরেক্ট অবজেক্ট বাক্যে ভার্বের পর একা বসতে পারে, কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট বাক্যে ভার্বের পর একা বসলে সেখানে অর্থ সম্পূর্ণ হয় না। অনেক ক্ষেত্রে ডিরেক্ট এবং ইনডিরেক্ট একসাথে বাক্যে বসে, সেটি দিয়ে কিন্তু বেশিরভাগ ভুলটা হয়। সেই ভুলটা কি কি এবং সঠিকটা কি আমরা জানবো। দেখো, প্রথম যে বাক্যটায় হি গেভ মি এ পেন অন দ্য রোড, আমি আগে বলেছি যে প্রিপজিশন থেকে যে অংশ থাকবে সেটাকে রিমেইনিং অংশ বলবো, তাই এই অংশটিকে আমি বাদ দিলাম, এই অংশটিকে আমি বাদ দিলাম, এটাকে আমার পড়ার বিষয় না। তো ভার্বের পর যে ঘরটি থাকে সেটি হচ্ছে অবজেক্টের অংশ। তাহলে ভার্ব এটা শেষ, কারণ এখানে তো কোনো ভার্ব নেই, তাহলে এইখান থেকে এই অংশটা হচ্ছে কিন্তু অবজেক্টের অংশ। ঠিক আছে, তো এখান থেকে যে এই অংশটা অবজেক্টের অংশ দেখতে পাচ্ছি, এখানে একটি প্রাণীবাচক, মি একটা প্রাণীকে বা কোনো ব্যক্তিকে নির্দেশ করছে বা আমাকে নির্দেশ করছে, এবং বস্তু আছে সেটি পেন, এটা বস্তু, ম্যাটেরিয়াল নাউন, সে কিন্তু এখানে বসেছে। তো প্রাণী প্লাস বস্তু, অর্থাৎ প্রাণী এবং বস্তু যদি পাশাপাশি বসে, সেক্ষেত্রে আগে ইনডিরেক্ট প্লাস পরে ডিরেক্ট, এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে যে আমি যখনই ইনডিরেক্ট এবং ডিরেক্ট একসাথে বাক্যে ব্যবহার করব, সেক্ষেত্রে আগে ইনডিরেক্ট বসাতে হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে বসাতে হয়, তারপরে কিন্তু বস্তুকে বসাতে হয়। যদি এরপর প্রশ্ন হচ্ছে যদি আমি এটা না বসাই তাহলে কি হবে। তাহলে নিচের যে বাক্যটি আছে হি গেভ এ পেন, হি গেভ এ পেন, এই যে মি এখানে চলে আসলো, এই যে মি এখানে চলে আসলো, পেন এখানে চলে আসলো, আগে বস্তুকে বসিয়েছি ভার্বের পর, তারপর এখানে প্রাণীকে বসিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই একটি টু বসাতে হবে। এই টু যদি এখানে বসানো না থাকে তাহলে কিন্তু সেই বাক্যটি ভুল বা সেটা এরর হবে বা স্ট্রাকচার কিন্তু ভুল হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে জানতে পারলাম বা শিখতে পারলাম যে বাক্যে যদি ডিরেক্ট অবজেক্ট বসে, একা বসে, কোনো সমস্যা নেই। বাক্যে যদি ইনডিরেক্ট অবজেক্ট একা বসে তাহলে কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে না। কিন্তু বাক্যে যদি ডিরেক্ট এবং ইনডিরেক্ট একসাথে বসে তাহলে কিন্তু প্রথমে ইনডিরেক্ট এবং পরে ডিরেক্ট। এবার আমি যদি আগে ডিরেক্ট বসাই পরে ইনডিরেক্ট বসাই, তাহলে মাঝখানে কিন্তু আমাকে টু বসাতে হবে, এবং এটি না বসালে কিন্তু বাক্য ভুল হবে।